নিজেকে পুষ্পা দাবি করা জাহাঙ্গীর খান আজ মাথা নিচু করে রণক্ষেত্র ছেড়ে পালিয়েছেন। অত্যাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ শুরু হলো এক নতুন ভোরের গর্জন। যে ফলতায় একদিন সাধারণ মানুষের প্রবেশ করতে লাগত বসের বিশেষ পারমিশন, আজ সেই ফলতায় মাটি থেকে নিঃশব্দে পগার পার হলেন দীর্ঘদিনের বেতাজ বাদশাহ জাহাঙ্গীর খান। বিগত তৃণমূল সরকারের আমলে যে সিন্ডিকেট, তোলাবাজি আর সন্ত্রাসের রাজত্ব তৈরি হয়েছিল, জনরোষের তীব্র আগুনে আজ তা তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেল। যে সরকারের ছায়ায় সাধারণ মানুষের ঘরবাড়ি ভেঙে করা হতো ছারখার, নারীদের ওপর চলত নির্মম অত্যাচার আর বিরোধীদের কণ্ঠরোধ করা হতো বুলেটে, সেই স্বৈরাচারী তৃণমূল শাসনের পায়ের তলার মাটি আজ পুরোপুরি সরে গেছে। নির্বাচনের ঠিক 2 দিন আগে ইভিএমে নাম রেখেও ময়দান ছাড়লেন খোদ শাসক দলের প্রার্থী। মানুষের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের মুখে আজ ভিজে বেড়াল এই পুষ্পা এবং তার বাহিনী। অত্যাচারীদের বুক কাঁপিয়ে আজ ফলতার বুকে ফিরছে জনতার আসল অধিকার। বিগত তৃণমূল সরকারের আমলে ফলতাকে বানানো হয়েছিল মাফিয়া এবং তোলাবাজের স্বর্গরাজ্য, যেখানে সাংবাদিক থেকে আম জনতা সবার ঢোকার আগে লাগতো মাফিয়ার অনুমতি। কিন্তু আইনের হাত যখন গলায় এসে পৌঁছলো, তখন সেই অহংকার ধুলোয় মিশিয়ে গেল। চাকরি নেই, শিল্প নেই, শুধু তৈরি হয়েছিল তোলাবাজি আর জমি দখলের কালো রাজত্ব। বিগত সরকারের হাত ধরে বাংলায় জেঁকে বসেছিল শাহজাহান আর জাহাঙ্গীরের মতো মাফিয়ারা, যারা ভাবতো চিরদিন তাদের ক্ষমতা থাকবে। আজ তারা আইনের ভয়ে কাঁপছে থরথর করে। সরকারি জমি লুটে যারা ক্ষমতার বড় বড় প্রাসাদ বানিয়েছিল, আজ তাদের দুর্গেই হানা দিচ্ছে জনতার প্রতিরোধ আর প্রশাসনের বুলডোজার। এই জাহাঙ্গীর বাবু আজকে বিজেপির বিরুদ্ধে ভোটে লড়বেন না বলেছেন। আপনাদের আমি আগে ভিডিওটা দেখাচ্ছি, তারপরে পুরো বিশ্লেষণ করে দিচ্ছি। যদি সিংহম দেখাই, আমরাও পুষ্পা ঝুঁকে গেল কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে দিলাম। শুধু ফলতা নয়, আসানসোল থেকে পার্ক সার্কাস কিংবা নন্দীগ্রাম থেকে বার্নপুর, একদিকে মাইক বাজিয়ে অশান্তি সৃষ্টিকারীদের ঘর থেকে টেনে বের করছে পুলিশ, আর অন্যদিকে বেআইনিভাবে দখল হওয়া সরকারি জমিতে হুঙ্কার ছাড়ছে প্রশাসনের বুলডোজার। এ কি কেবল আইনের শাসন, নাকি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে দীর্ঘদিনের একচ্ছত্র সাম্রাজ্য? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা খতিয়ে দেখব কিভাবে মাত্র কয়েক ঘন্টা বা কয়েক দিনের ব্যবধানে বাংলার মাটিতে চেনা সমীকরণগুলো ওলটপালট হয়ে গেল। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে অনেক মুখোশ খুলতে চলেছে। চলুন প্রথমেই যাওয়া যাক দক্ষিণ 24 পরগনার ফলতায়। একটা সময় এই ফলতা নিয়ে কি মিথটাই না তৈরি করা হয়েছিল। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যেত ফলতা নাকি পশ্চিমবঙ্গের মানচিত্রের ভেতর থেকেও একটা স্বাধীন দ্বীপ, যেখানে ভারতের সংবিধান নয়, চলত এক বেতাজ বাদশার নিজস্ব ফরমান। ওখানকার সাধারণ মানুষ তো দূর, সংবাদ মাধ্যমের ক্যামেরা বা সাংবাদিকদের পা রাখতে গেলেও নাকি একটা বিশেষ লাইসেন্স লাগতো। এই লাইসেন্স কার ছিল? কোনো নির্বাচিত সরকার বা জেলা প্রশাসনের নয়, পারমিশন লাগতো ফলতার স্বঘোষিত ডন জাহাঙ্গীর খানের। হ্যাঁ, এটাই সেই ফলতা যেখানে 2 বছর আগে জনতার কথা শুনতে গিয়ে খোদ সংবাদ মাধ্যমকে তাড়া খেতে হয়েছিল। জাহাঙ্গীর বাহিনীর সরাসরি হুমকি ছিল, বসের অনুমতি ছাড়া এখানে একটা পাতাও নড়বে না। কিন্তু সময় বড় বলবান, প্রকৃতি তার বিচার করতে বেশি সময় নেয় না। আজকে 20শে মে 2026, ঠিক আগামীকাল অর্থাৎ 21শে মে ফলতায় হাই ভোল্টেজ পুনর্নির্বাচনের রিপোলিং। আর তার ঠিক 48 ঘন্টা আগে প্রচারের শেষ লগ্নে এসে গোটা পশ্চিমবঙ্গকে চমকে দিয়ে কি নাটকীয় আত্মসমর্পণটাই না করলেন এই তথাকথিত বাহুবলী। ক্যামেরা আর মাইকের সামনে এসে হাত জোড় করে ঘোষণা করে দিলেন তিনি এই নির্বাচন থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিচ্ছেন। ইভিএমে নাম থাকবে, কিন্তু ময়দানে আর জাহাঙ্গীর নেই। কিন্তু কেন এই পলায়ন? কেন এই ঐতিহাসিক পগারপার? জাহাঙ্গীর খান বলছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাকি সোনার ফলতা গড়বেন, স্পেশাল প্যাকেজ দেবেন, তাই নাকি তিনি ফলতায় শান্তি চান। ভাবুন একবার, ভূতের মুখে রাম নাম শুনলেও বোধহয় এর চেয়ে কম আশ্চর্য হতে হতো হয়তো। যে মানুষটার সাম্রাজ্যের ভিত্তিটাই দাঁড়িয়েছিল সাধারণ মানুষের কান্না, জমি দখল, সিন্ডিকেট রাজ, ভয়ঙ্কর তোলাবাজি আর ভোটের দিন বিরোধী ভোটারদের ঘর বন্দি করে রাখার উপর, তিনি আজ হঠাৎ সোনার
ফলতা আর শান্তির দুধ হয়ে গেলেন। এটা কি শান্তির খোঁজ নাকি স্রেফ নিজের চামড়া বাঁচানোর মরিয়া চেষ্টা? একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। ভোটের ঠিক আগে যখন উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট দাবাং আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে নির্বাচন কমিশনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার পর্যবেক্ষক করে পাঠালো, তখন এই জাহাঙ্গীর খান বুক ফুলিয়ে হুঙ্কার দিয়েছিলেন। আইপিএস অফিসারকে চ্যালেঞ্জ ছুঁড়ে সিনেম্যাটিক স্টাইলে বলেছিলেন, উনি যদি সিংহম দেখান আমরাও পুষ্পা, পুষ্পা ঝুঁকেগা নেহি। কিন্তু আজ 4 মের পর ক্ষমতার ভরকেন্দ্রটাই বদলে গেল। যখন রাজ্য প্রশাসনের শীর্ষ থেকে ওপর মহলে সেই অদৃশ্য রক্ষা কবচটাও উধাও হয়ে গেল, তখন এই পুষ্পা শুধু ঝুঁকলই না, একেবারে মাটির সাথে মিশে গেল। হঠাৎ করে বাঘের গর্জন ভিজে বিড়ালের আওয়াজে পরিণত হলো কেন? কারণ জাহাঙ্গীর খুব ভালো করেই বুঝে গেছেন যে পুলিশ প্রশাসনকে কদিন আগেও নিজের পকেটে পুরে রাখতেন, আজ নতুন সরকারের নির্দেশে সেই পুলিশের হাত খুলে দেওয়া হয়েছে। আজ পুলিশ অ্যাকশনে নামলে কপালে যে কি আছে তা আর বুঝতে বাকি নেই। বন্ধুরা, এই যে রাজনৈতিক ভুল বদল, কদিন আগে যিনি অন্য দলকে হুমকি দিতেন, আজকে তিনি নতুন মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে রণভঙ্গ দিচ্ছেন। এটাকে আপনারা কি বলবেন? এটা কি স্রেফ জনরোষের ভয়, নাকি ভোটের রেজাল্টের দিন পর্যন্ত পাওয়া আইনি রক্ষা কবচটা উঠে যাওয়ার পর শ্রীঘর বা জেল খাটার তীব্র আতঙ্ক? আপনাদের কি মনে হয় কমেন্টে এখনই জানান। চলুন এবার একটু কাটাছাড়া করা যাক গত 29শে এপ্রিল এই ফলতায় ঠিক কী ঘটেছিল। সাধারণ মানুষের অভিযোগ, ভোটের নামে সেখানে স্রেফ প্রহসন হয়েছিল। মানুষের গণতান্ত্রিক অধিকারকে কিভাবে বুট দিয়ে পিষে ফেলা হয়েছিল তা কিছু নমুনা শুনলে শিউরে উঠতে হয়। বিরোধীদের অভিযোগ ছিল ইভিএম মেশিনে বিরোধী প্রার্থীদের নামের ওপর সেলোটেপ মেরে দেওয়া হয়েছিল, যাতে কেউ বোতামই ছুঁতে না পারে। এখানেই শেষ নয়, ভোটাররা ভোট দিয়ে বেরোনোর পর তাদের আঙুল শুঁকে দেওয়া হতো। আঙুলে বিশেষ আতর মাখানো হতো নিশ্চিত করতে যে ভোটটা নির্দিষ্ট প্রতীকেই পড়েছে কিনা। মহিলাদের হুমকি দেওয়া হতো, গীতা ছুঁয়ে বলো কাকে ভোট দিয়েছো, নয়তো রেপ করে ডায়মন্ড হারবারে ভাসিয়ে দেবো। আজ এই সমস্ত মধ্যযুগীয় অত্যাচারের যিনি মূল পাণ্ডা ছিলেন, আমাদের প্রতিনিধি যখন আজ তার রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে শটান প্রশ্ন করলেন যে জাহাঙ্গীরবাবু, এই যে 29 তারিখ ইভিএমে টেপ মারা হলো, আতর মাখানো হলো, এর দায় কার? আপনি কি নিশ্চিত হার জেনেই পালাচ্ছেন? তখন ফলতার বেতাজ বাদশার কি হাল হলো জানেন? কোনো উত্তর নেই। যে মানুষটার একটা ইশারায় পুরো ফলতা কাঁপত, তিনি সাংবাদিকদের ক্যামেরা দেখে ঘরের ভিতর ঢুকে সশব্দে দরজা লক করে দিলেন। ভেতর থেকে ছিটকিনি আটকে সিটিয়ে বসে রইলেন। নিউজ অ্যাঙ্কারগুলো যখন দরজায় ধাক্কা দিতে গেলেন, মিডিয়ার টিম সত্যটা জানতে চাইল, কিন্তু ভেতর থেকে শুধু নিস্তব্ধতা। একেই বলে পতন, একেই বলে পাপের ঘড়া পূর্ণ হওয়া। একটা সময় সাংবাদিকদের বাড়িতে ঢোকার জন্য যাদের পারমিশন দরকার হতো, আজকে তারাই সাংবাদিকদের ভয়ে নিজেদের শোবার ঘরে খাঁচাবন্দি হয়ে থাকছে। আসলে জাহাঙ্গীর খান টের পেয়ে গেছেন ফলতায় তার পায়ের তলার জমিটা কর্পূরের মতো উড়ে গেছে। যে সাধারণ মানুষকে তিনি এতকাল বোবা বানিয়ে রেখেছিলেন, আজ চারপাশের চেনা পরিবেশ বদলে যেতেই তারা গর্জে উঠতে শুরু করেছে। আজ এই জনরোষের সুনামি আছড়ে পড়বার আগেই পুষ্পা নিজের ইগো বিসর্জন দিয়ে হাত জোড় করে পিছনের দরজা দিয়ে রণভঙ্গ দিলেন। কিন্তু প্রশ্ন হলো, ভোটের ময়দান থেকে নাম প্রত্যাহার করলেই কি এত বছরের পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়? আইন কি তাকে এত সহজে ছেড়ে দেবে? ফলতা থেকে এবার নজর ঘোরানো যাক আসানসোলের জাহাঙ্গীর মহল্লায়। ধর্মীয় স্থানে মাইক ব্যবহারের সরকারি বিধিনিষেধের প্রতিবাদের নামে গত শুক্রবার সেখানে যা ঘটেছিল তা কোনো সুস্থ সমাজ সমর্থন করতে পারে না। পুলিশের ওপর ইট বৃষ্টি, ফাঁড়িতে ভাঙচুর আর সরকারি সম্পত্তি নষ্ট, আইন শৃঙ্খলাকে বুড়ো আঙুল দেখানোর চেষ্টা হয়েছিল সেখানে। কিন্তু এবারের প্রশাসন যেন একেবারেই অন্য ধাতুতে গড়া। পুলিশ শুধু লাঠিচার্জ বা কাঁদুনে গ্যাস ছুঁড়েই শান্ত হয়নি, কিংবা ঘরে ঘরে তল্লাশি চালিয়ে 26 জনকে গ্রেপ্তার করেই কাজ শেষ করেনি। এবার প্রয়োগ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট। এলাকায় মাইকিং করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি সম্পত্তি যা ক্ষতি হয়েছে তা পুরো ক্ষতিপূরণ আদায় করা হবে সেই সব দুষ্কৃতী এবং তাদের মদতদাতাদের পকেট থেকে। ঠিক একই ছবি দেখা গেছে কলকাতার পার্ক সার্কাসেও। অবরোধ এবং তাণ্ডব অভিযোগে ধৃত 4 জনকে নিয়ে পুলিশ সশরীরে ঘটনাস্থলে গিয়ে ক্রাইম সিনের পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশন করেছেন। প্রতিবাদের নামে সরকারি বাস ভাঙচুর করা বা পুলিশের ওপর হামলা চালানো কি কোনো গণতান্ত্রিক অধিকার হতে পারে? আজ যারা এই কাজ করছে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ টাকা আদায় করা এই কড়া সিদ্ধান্তকে আপনি কতটা সমর্থন করেন? কিন্তু খেলা এখানেই শেষ নয়। উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশের পর এবার কি তবে বাংলাতেও বুলডোজার নীতি স্থায়ী জায়গা করে নিচ্ছে? গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে আর্থ মুভার বা বুলডোজার চলতে দেখা গেছে,
তা এক নতুন রাজনৈতিক বার্তার ইঙ্গিত দিচ্ছে। নন্দীগ্রামের বলয় গ্রাম 2024 সালে হাইকোর্টের উচ্ছেদের নির্দেশ থাকা সত্ত্বেও যা এতদিন ফাইলবন্দি হয়ে পড়েছিল, আজ প্রশাসনিক আধিকারিকরা সশরীরে উপস্থিত থেকে সেই বেআইনি দখলদারি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন। বার্নপুর ইস্কোর জায়গা দখল করে বেআইনিভাবে গড়ে তোলা হয়েছিল শাসক দলের পার্টি অফিস। কোনো রাজনৈতিক রং না দেখেই সেই সব বেআইনি পার্টি অফিসকে মাটিতে মিশিয়ে দেওয়া হলো। হাওড়ার ডোমজুড় বছরের পর বছর ধরে পুকুর ভরাট করে বহুতল বানানোর যে সিন্ডিকেট রাজ চলছিল, সেখানে যখন প্রশাসন ধীর গতিতে চলছে, তখন মহিলারা নিজেরাই মাঠে নেমে পড়েছেন পুকুর উদ্ধারে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে পড়েছে। বছরের পর বছর ধরে ক্ষমতার ছত্রছায়ায় যারা নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবতেন, আজ তাদের বিশাল প্রাসাদ আর বাগান বাড়িগুলোর ভিত কাঁপতে শুরু করেছে। দর্শক বন্ধু, এই পুরো ঘটনা প্রবাহকে যদি আমরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি, তবে দুটো দিক উঠে আসে। একদিকে দীর্ঘদিন ধরে বাংলায় যে বাহুবলী সংস্কৃতি বা রাজনৈতিক ক্ষমতার দাপটে সাধারণ মানুষের কণ্ঠরোধ করবার প্রবণতা তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে এই কড়া প্রশাসনিক পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল। জাহাঙ্গীর খানের মতো নেতাদের এই পরিণতি এবং আইনের কড়াকড়ি বাংলার আমজনতার মনে একটু নতুন ভরসা যোগাচ্ছে। কিন্তু মুদ্রার অপর পিঠটাও আমাদের দেখতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যেমন অপরাধ, ঠিক তেমনই যে কোনো উচ্ছেদ বা শাস্তিমূলক পদক্ষেপ যেন সম্পূর্ণ আইনানুগ এবং পক্ষপাতহীন হয়, সেটাও নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক প্রতিহিংসা যেন আইনের শাসনকে গ্রাস না করে, সেই দিকেও কড়া নজর রাখা প্রয়োজন। চিরদিন কাহারও সমান নাহি যায়। বাংলার রাজনীতিতে আজ এই চিরন্তন সত্যেরই মুখোমুখি হয়ে দাঁড়িয়ে রয়েছে জাহাঙ্গীর খান। আজ ক্ষমতার মসনদ বদলে গেছে দাপুটে নেতার ভাগ্যও। আপনাদের কি মনে হয়, বাংলার এই নতুন প্রশাসনিক রূপ কি সত্যি রাজ্যে স্থায়ী শান্তি এবং আইনের প্রশাসন বা শাসন ফিরিয়ে আনতে পারবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের গভীর ও বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো বিস্ফোরক বিশ্লেষণে। ভালো থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ।